বর্তমানে টিভি নিউজ চ্যানেল খুললেই অথবা ফোন খুললেই একটি ট্রেন্ডিং বিষয়, সেটি হলো ইরান এবং আমেরিকা অথবা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। বিষয়টি ট্রেন্ডিং হওয়ার সাথে সাথে খুবই একটি ইম্পর্ট্যান্ট ভূমিকা নেবায় সারা পৃথিবীর জিও পলিটিক্সের মধ্যেও। আমেরিকা দ্বারা খামেনিকে মৃত্যুর পর যেন ইরান একটি আহত বাঘের মতো সারা মিডল ইস্ট জুড়ে যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে। ইন্ডিয়ার পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশগুলোর কাছে পারমাণবিক বোমা থাকার কারণে অথবা নিউক্লিয়ার পাওয়ার থাকার কারণে তারা এই যুদ্ধ থেকে ডিরেক্টলি তো কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু যুদ্ধের ডিরেক্ট প্রভাব ছাড়াও আমাদের মতো আরও অন্যান্য দেশগুলোকে ইরানের এই যুদ্ধ কিন্তু বেশ ভালো রকমভাবেই প্রভাবিত করবে। আমাদের কেন বললাম সেটা এই ভিডিওর মাধ্যমে ক্রমশ বুঝতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে কোনো কম্প্যারিজন নয় যে এই দেশে কত শক্তি অথবা এই দেশের মধ্যে কত রকমের যুদ্ধ বিমান অথবা যুদ্ধের ট্যাঙ্ক রয়েছে, এসব না জেনে চলুন একটি নলেজেবল জিনিস জানা যায়। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এরকম 10টি দেশের নাম জানব যারা ডিরেক্টলি তো এই যুদ্ধের মাধ্যমে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু ইনডিরেক্টলি অনেক রকমভাবে প্রভাবিত হবে, এবং তার সাথে সাথে অবভিয়াসলি সেই দেশগুলি কেন ক্ষতিগ্রস্ত হবে সেই কারণগুলিও জানব। তো আমি এই টপ 10 লিস্টটি প্রায়োরিটি হিসাবে সাজিয়েছি এবং সবচেয়ে লেস প্রায়োরিটি আসবে টপ 10-এর মধ্যে। এবং তাহলে শুরু করা যাক টপ 10-এর মাধ্যমেই, অর্থাৎ 10 নম্বর দেশটিকে দিয়ে। তো 10 নম্বরে যেই দেশটি আসছে সেটি হলো বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের মধ্যে বেকারত্বের একটি সমস্যা দেখা দিয়েছে, তাই জন্য বাংলাদেশের বহু পরিমাণ মানুষ কিন্তু এই গালফ কান্ট্রিজগুলোতে বিভিন্ন রকমের কাজগুলো করতে যায়। সেটা শ্রমিক থেকে শুরু করে আরও অন্যান্য বড় বড় কাজও হতে পারে। যেহেতু দেশে এখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, তাই জন্য সেই সমস্ত দেশের মধ্যে বাংলাদেশ থেকে বহু মানুষই কিন্তু সেই গালফ কান্ট্রিজগুলোতে কাজ করতে যেতে পারবে না, এবং এর জন্য দেশের বেকারত্ব আরও বাড়তে থাকবে। এরপরে নাম্বার 9-এ যেটি আসছে সেটি হলো ইজিপ্ট। ইজিপ্ট দেশ সুয়েজ কানাল অর্থাৎ সুয়েজ খালের একটি পাশে অবস্থিত, এবং ইজিপ্টই সেই দেশ যেটি সুয়েজ কানালের মধ্যে দিয়ে যাওয়া সমস্ত জাহাজের থেকে রেভিনিউ আয় করে, এবং পৃথিবীর 12 থেকে 15% গ্লোবাল ট্রেডগুলো কিন্তু এই সুয়েজ ক্যানালের মধ্যে দিয়েই হয়ে থাকে। এবার যুদ্ধের কারণে যেহেতু বহু জায়গায় প্রভাবিত হয়েছে, তাই জন্য বর্তমানে বহু দেশ কিন্তু অর্থাৎ বহু দেশের জাহাজগুলোই এই রুটটিকে অ্যাভয়েড করবে যুদ্ধ থেকে বাঁচার জন্য, এবং ইজিপ্টের বহু পরিমাণ লস কিন্তু হবে। এরপরে নাম্বার 8-এ যেই দেশটি আসে সেটি হলো টার্কি। জিওপলিটিক্যাল দিক থেকেই দেখতে গেলে ইউরোপ, মিডিল ইস্ট এবং এশিয়ার মাঝখানে এই দেশটি কিন্তু স্যান্ডউইচ হয়ে রয়েছে, এবং এই দেশের মধ্যে দিয়েই এই দুই মহাদেশের অয়েল এবং গ্যাসের বিভিন্ন পাইপলাইন এই দেশের মধ্যে দিয়ে বিস্তারিত হয়েছে। এবার যুদ্ধের কারণে প্রথমত তো পলিটিক্যালি একে প্রচুর পরিমাণে চাপ সহ্য করতে হবে, এছাড়াও মিডিল ইস্ট থেকে বহু পরিমাণ রিফিউজি কিন্তু এই দেশে আসতে পারে। আবার অন্যদিকে ন্যাটো সংস্থাও এর মধ্যে প্রেশার ইনক্রিজ করতে পারে। এরপরে নাম্বার 7-এ যেই দেশটি আসছে সেটি হলো ইউএই। দেখুন, সুয়েজ ক্যানেলের মতো স্ট্রেট অফ হরমুজও হলো একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটি হচ্ছে একটি 33 কিলোমিটার চওড়া ন্যারো একটি জায়গা। এই জায়গা দিয়ে পৃথিবীর বহু জাহাজ এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য আসা যাওয়া করতে থাকে। যেহেতু জিওপলিটিক্যালি ইরান এই স্ট্রেট অফ হরমুজের একদিকে অবস্থিত, তাই জন্য মিলিটারি অ্যাটাকের তো একটি ভয় ইউএর কাছে রয়েছেই। এছাড়াও যদি কোনো কারণে এই জায়গাটি একটি চোক পয়েন্টে পরিণত হয়, তাহলে তার জন্য ইউএইকে বহু রকমের সমস্যায় পড়তে হবে। এবারে সৌদি আরবিয়া রয়েছে নাম্বার 6-এ। তো সৌদি আরবিয়ার প্রথম থেকেই ভিশন রয়েছে যে 2030-এর মধ্যে সে পুরো দেশটিকে ইউরোপিয়ান কান্ট্রির মতো তৈরি করবে। সেই জিনিস কথা মতো চলছিল, কিন্তু বর্তমানে যুদ্ধের পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে যে ইউরোপের বিভিন্ন ইনভেস্টার্সরা সৌদি আরবিয়ার মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, এবং যার জন্য মেগা প্রজেক্টগুলো লাইক নিয়মের মতো বড় বড় প্রজেক্টগুলো কিন্তু স্লো ডাউন হয়ে যাচ্ছে, যেটা সরাসরি পর্যটকদের আসা যাওয়াকে এফেক্ট করবে। এবং আমরা জানি সৌদি আরবিয়ার বেশিরভাগ রেভিনিউ কিন্তু এই ট্যুরিজমের থেকেই আসে। নাম্বার 5 গোস টু সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া কিন্তু অলমোস্ট সমস্ত দিক থেকে এনার্জি ডিপেন্ডেন্ট, অর্থাৎ মিডল ইস্ট থেকে যদি অয়েল আসা বন্ধ হয়ে যায়, তাহলে সাউথ কোরিয়ার বেশিরভাগ ফ্যাক্টরিজগুলো কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হবে এনার্জি তৈরি করতে, এবং এনার্জির শর্টেজ যদি হয় তাহলে ইলেকট্রনিক্স এবং কার প্রোডাকশনও স্লো হয়ে যাবে, যেটি দেশটিকে একটি বড় রকমের সমস্যার সম্মুখীন করবে। নাও নাম্বার 4 গোস টু জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আমরা জেনে আসছি যে জাপানে কিন্তু অয়েলের কোনো রিসোর্সেস নেই,
এবং প্রচুর পরিমাণ অয়েল কিন্তু জাপান বাইরে থেকে আমদানি করে, এবং এই জন্য জাপান কিন্তু একটি বড় রকমের ভাবে নির্ভরযোগ্য ছিল এই গালফ কান্ট্রিজগুলোর ওপরে, অর্থাৎ ইরানের ওপরেও। আর এখন যদি ইরান এই যুদ্ধের কারণে অয়েল দেওয়া বন্ধ করে দেয়, তাহলে জাপানের ইলেকট্রিসিটি কস্টের থেকে শুরু করে এনার্জি রিলেটেড যা যা জিনিস আছে সেই সমস্তগুলো কিন্তু জাপানকে সম্মুখীন করতে হবে। দেখতে দেখতে আমরা নাম্বার 3-তে চলে এসেছি, এবং এই টপ 3 কান্ট্রিগুলোর মধ্যেই কিন্তু আমাদের দেশ ইন্ডিয়াও রয়েছে। সো নাম্বার 3 গোস টু জার্মানি। জার্মানি এমন একটি দেশ যেটি বিভিন্ন রকমের জিনিস বাইরে এক্সপোর্ট করে প্রচুর পরিমাণে রেভিনিউ অর্জন করে। এখন যেহেতু যুদ্ধ চলাকালীন রেভিনিউ করা তো দূরের কথা, বাইরে এক্সপোর্ট করাগুলো বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কেননা বিভিন্ন রুটসগুলো এই যুদ্ধের কারণে বন্ধ হয়ে পড়েছে। তাই জন্য জার্মানি বর্তমানে এক্সপোর্ট তো করতে পারবে না, যেটি তার ইকোনমিকে এফেক্ট করবে। অ্যান্ড নাম্বার 2 ইজ আওয়ার ইন্ডিয়া। ইন্ডিয়াও পৃথিবীর অন্যান্য দেশগুলির মতো ইরানের 35-50% অফ ক্রুড অয়েল ইম্পোর্ট করে, যেটি হয় হরমুজের মধ্যে দিয়ে। এছাড়াও ইরানের মধ্যে বহু রকমের ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের ভারত করে রেখেছে, কেননা প্রথম থেকেই ভারতের কিন্তু একটি ভালো বন্ধু ইরান। সো ইরানে যদি যুদ্ধ লাগে তাহলে ভারতকে অবভিয়াসলি এফেক্টেড হতেই হবে। এছাড়াও কদিনের মধ্যেই ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে। এবং নাম্বার 1 এনি গেসেস, নাম্বার 1 কোন দেশ আসতে চলেছে? ইয়েস, নাম্বার 1 গোস টু চায়না। চায়না এমন একটি দেশ যেটি ইরানের সাথে কিন্তু বিভিন্ন রকমভাবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করে রয়েছে, সেটা ইনভেস্টমেন্ট থেকে শুরু করে অয়েল আমদানি করা হোক অথবা চায়না থেকে জিনিসপত্র এক্সপোর্ট করা হোক, এগুলো তো রয়েছেই। তার পাশাপাশি ইরানের সাথে তাদের পার্টনারশিপ এতটাই ভালো হয়ে উঠেছে যে তারা এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য চাইনিজ কারেন্সি ইউয়ানের ইউজ করছে। অর্থাৎ কোনো রকম তেল নিতে হলে চায়না ইউয়ান দেয় ইরানকে, এবং সেই ইউয়ানের বিনিময়ে ইরানও চায়না থেকে বিভিন্ন রকমের জিনিস কিনে থাকে। তাহলে এগুলোই ছিল টপ 10 কান্ট্রিজ যারা ইরান এবং আমেরিকা তথা ইসরায়েলের যুদ্ধে সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত না হলেও বেশ ভালো রকমভাবেই প্রভাবিত হচ্ছে। সবশেষে একটা কথাই বলবো, কোনো দেশই সম্পূর্ণরূপে পারফেক্ট নয়, এবং যুদ্ধ কোনো রকমের সলিউশন নয়। যুদ্ধ শুধুমাত্র সাধারণ মানুষের মৃত্যু আনে এবং দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয়। তাই জন্য আমাদের প্রার্থনা এটাই হওয়া উচিত যে তত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ শেষ হোক এবং আবার শান্তি ফিরে আসুক। তবে সবশেষে আপনারা কমেন্ট করুন, যেহেতু চায়না সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, চায়না কি কোনো পদক্ষেপ নেবে এবং যুদ্ধের কোন সাইডে সে অংশগ্রহণ করবে? এটি খুবই ইন্টারেস্টিং হবে। কমেন্টে আপনারা জানান। থ্যাংক ইউ।